করোনায় আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়ালো, আরও ৯ মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেল ৬ জন। ত্রাণ বিতরণে তালিকা তৈরি নির্দেশ ওবায়দুল কাদেরের। কুষ্টিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার। সামাজিক দূরত্ব নিশ্চিতে শাস্তির পাশাপাশি করা হচ্ছে জরিমানা, মজুত করা ১২০০ কিট জব্দ। সময় মতো ধান কাটা নিয়ে আশঙ্কায় কৃষক, সার্বিক সহায়তার আশ্বাস কৃষিমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোভিড-19 আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। 24 ঘন্টায় আক্রান্ত 434 জন আর মারা গেছেন 9 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 110 জন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিড-19 সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আগের দিনের তুলনায় করোনা পরীক্ষার হার বেড়েছে 7%। 24 ঘন্টায় আক্রান্ত 434 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,382। একদিনে করোনায় প্রাণহানি 9 জনের। এর মধ্যে 5 জন পুরুষ ও 4 জন নারী। সুস্থ হয়েছেন 2 জন। গত 24 ঘন্টায় 434 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3,382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 3 জন, 50 থেকে 60 3 জন এবং 40 থেকে 50-এর মধ্যে 3 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 89 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 765 জন। 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে 4,168 এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 1,424 জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পাচ্ছেন তারা সম্পূর্ণভাবে সুস্থ এবং তারা সবার সাথেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। ব্রিফিংয়ে প্রতিদিনের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, জরুরি প্রয়োজন না হলে বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে, কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে আইডিসিআর এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন এবং কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে 5 জেলায় আরও 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বাড়ছে লকডাউনের আওতা, চলছে প্রশাসনের নজরদারি। তারপরও অনেক এলাকায় মানুষ মানছে না বিধিনিষেধ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ধনীপাড়ার এক কিশোর ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে আর বাড়ি পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য দপ্তর। গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। বাড়িটি লকডাউন করা হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে একজন। করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরার আশাশুনিতে এক কলেজ শিক্ষক ও পাটকেলঘাটায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তাদের দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 10টি বাড়ি লকডাউন করা হয়েছে। সিরাজগঞ্জের তারাশে এক পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। লকডাউন করা হয়েছে 4 বাড়ি। চুয়াডাঙ্গার বেগমপুরে নতুন করে একজন করোনায় আক্রান্ত হওয়ায় 100 বাড়ি লকডাউন করা হয়েছে। নড়াইলে করোনা আক্রান্ত প্রথম রোগী পাটছাত্রা গ্রামের সৈয়দ সুজন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে বলে জানিয়েছে সিভিল সার্জন। সিরাজগঞ্জে অনলাইনে বিকল্প ক্লাস চালু অব্যাহত রেখেছে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। ভোলায় টিসিবির পণ্য ক্রয় করতে গিয়ে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বিভিন্ন স্থানে বিধি না মানায় লোকজনকে জরিমানা করা হচ্ছে, তবে যান চলাচল কমেছে।
বকেয়া বেতন ভাতার দাবিতে সামাজিক দূরত্ব মেনে মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহের কিছু দোকান কর্মচারী। করোনা পরিস্থিতির নিয়ম মেনে বাংলাদেশে পাট বীজ নিয়ে এসে লালমনিরহাটে আটকা পড়েছে ৬১ জন ভারতীয় ট্রাক চালক। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। তৃণমূলে কমিটি ও প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কাজ পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওয়ার্ড ভিত্তিক কমিটির মাধ্যমে তালিকা তৈরির নির্দেশও দেন তিনি। নিজ বাসভবনের সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি হবে এবং এই ত্রাণ সুবিধা পাওয়ার উপযোগীদের তালিকা দ্রুততার সাথে প্রণয়ন করে প্রশাসনের সাথে সমন্বয় করে ত্রাণ কাজ পরিচালনায় আমি নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দল মত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে চাল চোরদের ক্ষমা নেই। কুষ্টিয়ায় ত্রাণ আত্মসাতে অভিযোগে এক ইউপি পরিষদের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জামালপুরে ৪ ব্যবসায়ীর গুদাম থেকে ৩৮৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে কুষ্টিয়া দৌলতপুর ইউনিয়নের সদস্য হবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে নোয়াখালী সদরে জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত জেলেরা চাল আনতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর অনুসারীদের সাথে সংঘর্ষ হয়। আহত হয় ৭ জন। জামালপুরে গুঠাইল বাজারে ৪ ব্যবসায়ী ৩ গুদাম থেকে ১৯,০০০ কেজিরও বেশি সরকারি সহায়তার চাল জব্দ করা হয়। করোনার কারণে কর্মহীন দরিদ্রদের ত্রাণ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা, পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে দেয়া হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম। মাহমুদ হাসানের রিপোর্ট। জেলা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে ৫,৫০০ প্যাকেট ৭ উপজেলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছে জেলা পরিষদ। করোনা সংক্রমণে বিপাকে সাধারণ মানুষ, পাওয়া যাচ্ছে না কাজ। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। মিরপুরের একটি মাতৃসদন সহ চাঁদপুরের কয়েকটি হাসপাতালের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক। শেওড়াপাড়া এলাকায় প্রায় ৪০০ পরিবারের হাতে খাদ্য তুলে দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আমরা যেন এই মহামারী ছোঁয়াচে রোগটাকে বিভিন্নভাবে ছড়ায় না দেই। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকশো পরিবারের হাতে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ৪টার পর থেকে রাতে ৩টা পর্যন্ত আমরা প্রত্যেকদিন মিডল ক্লাস ফ্যামিলি যারা আছেন মধ্যবিত্ত পরিবার তাদেরকে দিয়ে আসা হচ্ছে। বাসাবো এলাকায় ব্যক্তিগত উদ্যোগে ৪০০ পরিবারের পাশে খাদ্য সহায়তা দিয়েছে সবুজবাগ থানা আওয়ামী লীগ। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই দায়িত্ব পালন করি। আসন্ন রমজানে সাধারণ মানুষের পাশে থাকার কথাও জানান তারা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে আটকা পড়েছে মানুষ। তাদের খাদ্য সহায়তায় সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছে অনেকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হচ্ছে খাবার। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। জেলা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে ৫,৫০০ প্যাকেট ৭ উপজেলার প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছে জেলা পরিষদ। ফোন কলে SMS এর মাধ্যমে ৫ শতাধিক পরিবারকে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি। আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা এটা পাইয়ে। কুমিল্লায় করোনা সংক্রমণ প্রতিরোধে নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে বের হওয়া অন্তত ৬০০ ব্যাটারি ও CNG চালিত অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী দিয়ে অটোরিকশা ফেরত দেয় পুলিশ। ভ্যান, মোটরসাইকেল সহ অন্যান্য গ্রামীণ যানবাহনে করে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য। বিভিন্ন ইউনিয়নে ৩,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। যারা প্রান্তিক মানুষ, যারা কাজ করে খায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্র
যে প্রচেষ্টা। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঠাকুরগাঁওয়ের প্রায় ৫,০০০ হতদরিদ্র প্রবীণ ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উপকরণ বিতরণ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা। চাঁদপুরে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ৯০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলার বেলকুচি, এনায়েতপুর ও চৌহালিতে বিএনপির উদ্যোগে তাঁত, রিকশা, ভ্যান শ্রমিক সহ ২৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার। চুয়াডাঙ্গার কালেক্টরেট স্কুল মাঠে শুরু হয়েছে বাজার। আগ্রহীরা এখান থেকে ন্যায্য মূল্যে এসব পণ্য কিনতে পারবেন। ভোলার লালমোহনে ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনতে জনপ্রতিনিধিদের শপথ পড়িয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। প্রতিদিনের মতো সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। অযৌক্তিকভাবে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে শাস্তি দেওয়ার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। নির্দেশনা না মানলে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছে তারা। এদিকে রাজধানীর রাজারবাগ ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা করোনা পরীক্ষার ১২০০ কিট জব্দ করেছে র্যাব। রাসেল খানের রিপোর্ট। সকাল থেকেই নগরীর মোহাম্মদপুর, আদাবর সহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। অকারণে ঘরের বাইরে বের না হতে মানুষকে সচেতন করেন সেনা সদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কিছুটা কঠোর হতে হচ্ছে তাদের। নির্দেশনা না মানায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে অনেককেই। মানুষকে ঘরে রাখতে দরকার হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেনা সদস্যরা। রাস্তা বের হয়ে আসছে কোনো বিশেষ কোনো প্রয়োজন ছাড়াই। আমরা অলরেডি অনেকেই দাঁড় করে রাখছি তাদেরকে প্রতীকী শাস্তি হিসেবে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি মোটিভেশনের মাধ্যমে, এবং ক্ষেত্র বিশেষে আমরা তাদের বিরুদ্ধে পুলিশের সাহায্যে আইনগত ব্যবস্থাও নিচ্ছি। রাজধানীর প্রধান সড়কগুলোতে আছে পুলিশের চেকপোস্ট। যানবাহন চলাচল সীমিত করতে নিয়মিত তল্লাশি করছেন তারা। কারণ দেখাতে না পারলেই নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। বিনা প্রয়োজনে বেরোচ্ছে ওদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা করতেছি এবং করছি। এদিকে বেআইনিভাবে করোনা টেস্টিং কিট আমদানি ও মজুত করার খবরে রাজধানীর রাজারবাগ ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালায় র্যাব। ২ জায়গা থেকে মোট ১২০০ কিট জব্দ করা হয়। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। সাজা দেওয়া হয়েছে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী প্রত্যেককে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এরকম অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। বাম্পার ফলনের পরও শ্রমিকের অভাবে সময় মতো পাকা ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে কৃষক। ঠিকমতো কৃষকের ঘরে ধান না উঠলে চালের সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে সরকারের কৃষি বিভাগ বলছে শ্রমিকের সংকট থাকবে না, পাকা ধান সময় মতোই ঘরে উঠবে। মেহেদী হাসানের রিপোর্ট। আড়িয়াল বিলে বাতাসের সাথে খেলে বেড়াচ্ছে পাকা বোরো ধান। এ বিলের ২৪,০০০ একর আবাদি জমির প্রধান ফসল ধান। বছরে উৎপাদন ৪০,০০০ টন। ক্ষেতের পর ক্ষেত সোনালি পাকা ধান। ফলন ভালো হলে কৃষকের চোখে মুখে আনন্দের ঝিলিক। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ধান কাটার জন্য ৩০-৩৫ জন লোক লাগবে। আনুমানিক ১ মাস কাটলে আমার এটা শেষ হবে। আমাদের এই এলাকার লোক বেশিরভাগ পাবনা, রাজশাহী এবং ফরিদপুর ৩ ডিস্ট্রিক্টে থেকেই আসে। এবার তো ওই যে বর্তমানে দেশে বাইরে যে গাড়ি ঘোড়া চলে না, ওরা আসতে ইচ্ছুক, আসতে পারতেছে না। যেটা সরকার বলতেছে ওটা তো আমাদের দেশের লোক ডুবাতে, সেটা এক ফসলের জমিন। এখন তো আপনার খেদা ওই মেশিনটা তো কাটার জন্য না, আমাদের লোক দিয়ে কাটাতে দেবো। শ্রমিক সংকটে কৃষকের ঘরে ধান না উঠলে চালের বাজারে প্রভাব পড়ার আশঙ্কার কথা বলছেন নয়াবাজারের আড়তদাররাও। বৈশাখের চালটা অগ্রাণ পর্যন্ত, পুষ মাঘ পর্যন্ত চলে যায়, পুষ পর্যন্ত। যে নতুন ধানটা উঠতেছে এটা, এবং সর্বাত্মকভাবে সেটাকে ঘরে যদি না উঠানো যায় তাহলে খাদ্যের বিপর্যয় দেখার সম্ভাবনা বেশি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে হাওর অঞ্চল সহ সারা দেশে কৃষকের পাকা ধান ঘরে তুলতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। আমাদের হাওর এলাকাটা তো আমাদের খুব সেনসিটিভ জায়গা, আপনারা জানেন। হাওর এলাকায় ধান কাটা চলছে, এটা নিয়ে আমরা খুব ইয়েতে আছি। ইনশাআল্লাহ ওটাও আমরা ওভারকাম করতে পারবো। আপনার এলাকার যত শ্রমিক আছে তাদেরকে কাজে লাগানো, সেটার জন্য আমাদের ডিসি সাহেবের সঙ্গে কথা বলে ডিসি সাহেব একটা ব্যবস্থা করছে। এরই মধ্যে চালের বাজার বাড়তি। বোরো উঠলে দাম কমবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
ধান কাটা মৌসুমে বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের যাতায়াত নিশ্চিত করা এবং যন্ত্রপাতি সহ সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। নেত্রকোনার মদনে হাওরে ধান কাটা দেখতে যান মন্ত্রী বলেন, ধান কাটতে আসা শ্রমিকদের সুরক্ষায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যাতায়াতের জন্য গাড়ি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতির সুবিধা দেওয়া হবে। ধান কাটার সময় যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকেও নজর রাখা হবে বলে জানান কৃষিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং উদ্বোধন কর্তৃপক্ষ বলেছে শ্রমিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারে তাদেরকে কোনো বাধা দেওয়া হবে, সেটা আমরা করেছি। আশানুরূপ না হলো বেশ শ্রমিক এসছে, সবার পক্ষ থেকেই আমরা সহযোগিতা পেয়েছি। করোনা যুদ্ধে কঠিন সময়ে শ্রমিক সংকটে যখন কৃষকের ঘরে ফসল ওঠা নিয়ে সংশয়, ঠিক তখনই এগিয়ে আসলো বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রের নির্দেশে বিভিন্ন স্থানে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ কর্মীরা। সংকটময় এই সময়টাতে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেয় দারুণ খুশি কৃষক। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মাঠ জুড়ে পাকা ধান, সোনার ফসল ঘরে তোলার সময় এখন। কিন্তু করোনার কালো থাবায় ফসল ঘরে উঠবে কিনা তা নিয়ে সংশয়ে কৃষক। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়ালো বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন স্থানে কৃষকের বুড়ো ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বই খাতা ঘরে রেখে কাস্তে হাতে ফসলের মাঠে ছাত্রকর্মীরা। গাজীপুরের শ্রীপুরের গোদারচালা ও কাউরাত এলাকায় দুই কৃষকের 2 বিঘা জমির ধান কেটে আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দিয়েছে তারা। এলাকার ছাত্রলীগের বলাবানা আমাদের ক্ষেত্রে ধান কেটে দিচ্ছে। দেশের সকল ক্রাইসিস মোমেন্টে অতীতের দিনের মতো ছাত্রলীগ মানুষের পাশে থাকতে চায়। কক্সবাজারের খোরশকোল এলাকায় 2 চাষির পাশে এসে দাঁড়ায় ছাত্রলীগ নেতা মঈনুদ্দিনের নেতৃত্বে 30 জন নেতাকর্মী। প্রায় 40 শতক জমির ধান কেটে 2 কৃষকের ঘরে পৌঁছে দেয় তারা। ছাত্র নেতারা পাশে এসে দাঁড়ানোয় দারুণ খুশি কৃষক। কক্সবাজার জেলা ছাত্রলীগের আমরা 30 জন নেতাকর্মী এসে আমরা ওনার দেড়কানি আমরা ওনার ধানগুলা কেটে ওনার বাসায় আমরা তুলে দিছি। বাগেরহাটেও স্বেচ্ছাশ্রমে গরিব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কাটছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। সোমবার কচুয়া উপজেলার কাকার বিলে 3 কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করে 20 জনের একটি দল। পর্যায়ক্রমে আরও অনেক চাষির ধান কেটে দেয়া হবে বলে জানান তারা। ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় 2 কৃষকের 10 কাঠা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে 30 নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়। ছাত্রলীগের অন্যান্য ভাইরা যারা আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা সকলে আসুন এই গরিব কৃষকদেরকে বাঁচাই, তাদের ধান কাটায় সহযোগিতা করি। 71 মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছে জাতির পিতার হাতে গড়া সংগঠনটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে এসে করোনা যুদ্ধে বাংলাদেশ। কঠিন এ সময়টিতে আবারও সামনের সারিতে ছাত্রলীগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা রোগীর চেয়ে বেড সংখ্যা বেশি, চলছে হাসপাতাল প্রস্তুত করার কাজ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে কোভিড-19 রোগের চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি আরও বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার কাজ চলছে। এই মুহূর্তে রোগীর তুলনায় প্রস্তুতি অনেক ভালো বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। করোনা ভাইরাস অদেখা এই শত্রুর বিরুদ্ধে গোটা বিশ্বের লড়াই। করোনার ছোবলে পাল্টে গেছে গোটা বিশ্বের চিত্র। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার 5 থেকে 6% হলেও এখনো পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকার নির্ধারিত বেশ কয়েকটি হাসপাতালে দেয়া হচ্ছে চিকিৎসা। জেলা শহরগুলোতেও প্রস্তুত রয়েছে আইসোলেশন সেন্টার। চিকিৎসকরা বলছেন, এখনো পর্যন্ত যা রোগী পাওয়া গেছে সে তুলনায় বেডের সংখ্যা অনেক বেশি আছে।
2200-র মতো আমাদের বেড এখনো পর্যন্ত প্রস্তুতির পর্যায়ে এবং খালি আছে। তো সেক্ষেত্রে আরও যদি রুগী ভর্তি হয় আমরা মনে করি এগুলো দিয়ে আমরা সামাল দিতে পারবো। ঢাকায় শুরু থেকেই দুটি সরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এগুলো হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এছাড়াও আরও 6টি সরকারি হাসপাতাল করোনা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এগুলো হলো সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বার্ন ইউনিট, মুগদা জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল এবং মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতাল। এছাড়াও আরও কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালকে করোনার চিকিৎসা দেওয়ার উপযোগী করে তোলার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রয়োজনে প্রাইভেট হসপিটালগুলোতেও যদি ডিমান্ড প্রয়োজন হয় সে অনুযায়ী সেগুলোকে কোভিড হাসপাতালে পরিণত করা হবে। এসব হাসপাতাল পুরোপুরি প্রস্তুত হলে চিকিৎসার ক্ষেত্রে খুব একটা সংকট হবে না বলে মনে করছেন চিকিৎসকরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার সংক্রমণ যখন বাড়ছে ঠিক তখনই জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষকে জীবাণুমুক্ত করতে এসেছে নতুন প্রযুক্তি। এই প্রযুক্তির নাম ডিসইনফেক্ট টানেল। সেন্সরযুক্ত দরজার আদলে তৈরি টানেলের ভেতরে ঢুকলেই মানুষের শরীর ও কাপড়ে থাকা জীবাণু সহজেই ধ্বংস হবে। এরকম দুটি ডিভাইস রাজধানী মিরপুর 6 নম্বর ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গেটে বসানো হয়েছে। রিপোর্টার আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শারীরিক দূরত্ব বজায় রেখেই মানুষের এই শাড়ি নিজেকে জীবাণুমুক্ত করতেই টানেলের ভেতর দাঁড়ানো মাত্রই সেন্সরটি সক্রিয় হয়ে ছিটিয়ে দেয় বিশেষ মিশ্রণে জীবাণুনাশক। বাড়ছে করোনা সংক্রমণ, সারা দেশে এখন স্বাস্থ্য ঝুঁকিতে। তারপরও জরুরি কাজে অনেকেই বাইরে বের হতে হচ্ছে। যারা বের হচ্ছেন তারাই এই টানেলের সেবা নিয়ে নিজেকে জীবাণুমুক্ত করছেন। মিরপুর 6 নম্বরে আদর্শ স্কুলের সামনে নিয়মিত এই সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এটা আরো বেশি দরকার, প্রতিটা বাজারের পাশে যদি থাকে জনগণের জন্য খুবই উপকারী হইতো। যে সমস্ত এলাকায় রোগী বেশি করোনা ভাইরাসের, ওই সমস্ত এলাকায় একটু বেশি বেশি হইলে ভালো হতো আর কি। উদ্যোক্তারা বলছেন বিদেশি প্রযুক্তির এই টানেল দেশেই তৈরি। প্রতিবার বিশেষভাবে তৈরি 20 লিটার মিশ্রণে 120 জনেরও বেশি মানুষকে জীবাণুমুক্ত করা সম্ভব। উন্নত বিশ্বে যে ধরনের টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে আমাদের অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো ফলো করেই আমরা জিনিসটা এখানে তৈরি করেছি। করোনা ভাইরাসের জীবাণুটাকে এটা কিল করে, এরকম একটা সার্টিফাইড এটা ওয়ার্ল্ড ওয়াইড। একই রকম আরেকটি উন্নত অটোমেটিক টানেল বসানো হয়েছে রাজারবাগে সেন্ট্রাল পুলিশ হাসপাতালের গেটে। যারা এদিক দিয়ে যাতায়াত করতেছে এখান থেকে জীবাণুমুক্ত হয়ে হসপিটালে যেতে পারতেছে, যার দরুন হচ্ছে আমাদের হসপিটাল নিরাপদ থাকছে। নির্মাণ ও পরিচালনা খরচ অনেক কম। জীবাণুনাশক টানেল সারা দেশেই স্থাপন করা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তরে কষ্টে থাকা শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে মেয়র আতিকুল ইসলামের সবার জন্য সবার ঢাকা। এরই মধ্যে 24,000 মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটি। আরও 40,000 পরিবারকে সহায়তা দিতে কাজ চলছে। শ্রমজীবী মানুষের দুঃসময় তাদের পাশে থাকতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন আতিকুল ইসলাম। মাহমুদ হাসানের আরও একটি রিপোর্ট। এই প্ল্যাটফর্ম থেকে পরিবারের সবাইকে নিয়ে শুরু করলাম। শুরুটা করেছিলেন ব্যক্তি উদ্যোগে। পরিবারের সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম। পরে বিত্তবানদের সাহায্য চান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ব্যক্তি এবং বিভিন্ন এনজিওর সহায়তায় সবার জন্য সবার ঢাকা ব্যানারে প্রতিদিন 2000 অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে খাদ্যপণ্য। যারা সাহায্য চাইতে পারেন না তাদের বাসায় বাসায় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রায় 61,000 পরিবারকে আমরা ঘরে 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 গিয়ে ত্রাণগুলো পৌঁছে দিব। যারা চিন্তাও করতে পারে নাই যে তাদের কারো হাত পাততে হবে, এই ধরনের পরিবারকে দেওয়াটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। করোনা নিয়ে রাজনীতি না করে সমাজের সকল স্তরের মানুষকে দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। করোনা নিয়ে কিন্তু কোনো রাজনীতি করার কিছু নেই। সবাইকে অনুরোধ করব আপনারাও মানুষের পাশে এসে দাঁড়ান। খাদ্যপণ্য বিতরণে সহায়তা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। মাঠ পর্যায়ে অসহায় ও দরিদ্রদের তালিকাও করছেন তারা। খাবারটা ঘরে দিয়ে আসছি এ কারণে যে যেন তিনি আসলে রিপিটেড না হয়, আবার অন্য আরেকজন ক্ষুধার্ত মানুষ যেন ক্ষুধার্ত হয়ে থেকে না যায়। বিডি ক্লিনের প্রায় 250 স্বেচ্ছাসেবী দিনরাত পরিশ্রম করছেন। দেশের জন্য, দেশের হয়ে কিছু করার জন্য এনে আছি।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা জানিয়েছে বিডি ক্লিন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে খাদ্য সংকটে পড়া অসহায় মানুষদের খাবার বিতরণ করছে বিভিন্ন সামাজিক সংগঠন। চট্টগ্রামের একদল তরুণ প্রতিদিন নগরী ভাসমান প্রায় ৩০০ লোককে সরবরাহ করছে খাবার। এদিকে হাওড় অঞ্চলে ধান কাটতে শ্রমিক পাঠাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। লকডাউন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে ভাসমান এবং নির্ময়ের মানুষজন। খাবারের খোঁজে এসব মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। এসব অসহায় মানুষদের খাবার পৌঁছে দিচ্ছে ইকো নামের একটি সামাজিক সংগঠনের একদল তরুণ। আজকে যে ভাতের প্যাকেট পাইছি আর পরশু দিন রাইতে পাইছি ভাতের প্যাকেট। দেখেন মামা, আজকে 4-5 দিন করে ভিতরে অনাহারের কারণে আজকে ঘর থেকে বাড়ি গেছি। কে বলছে তুমি দেশের ভোটার যে এখানে পাইবা না, দেশে যাইতে হবে, দেশে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। উদ্যোক্তারা জানান প্রতিদিন ৩০০ মানুষকে খাবার সরবরাহ করলেও আগামীতে ৫০০ জনকে খাবার সরবরাহ করা হবে। রাস্তায় পড়ে থাকা যে মানুষগুলো একেবারে ছিন্নমূল, ভাসমান, ভিখারি, প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী যারা আছে তারা এখন আগের মতো ভিক্ষা পায় না। একবেলা খাবার দেওয়ার জন্য আমরা এই কারণে পথে নেমেছি, কারণ ওদেরকে ত্রাণ দিলে ওরা রান্না করার কোনো জায়গা নেই। এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হাওড় অঞ্চলে ধান কাটার জন্য চট্টগ্রাম থেকে পাঠানো হচ্ছে ১৫০০ শ্রমিক। এসব শ্রমিক হাওড় অঞ্চলে নিয়ে যাওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর তাদের ধান কাটার জন্য কৃষিকাজে লাগানো হবে বলে জানান পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় গিয়ে এই কৃষিকাজ করে থাকে, কৃষি শ্রমিক হিসেবে কাজ করে। তো তাদের আপাতত আমরা ১০০ শ্রমিককে আজকে প্রথম যাত্রায় আমরা পাঠিয়ে দিচ্ছি। সিএমপি জানিয়েছে হাওড় অঞ্চলে এসব কৃষি শ্রমিকদের পাঠানোর ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির ৪০টি বাসে এসব শ্রমিকদের হাওড় অঞ্চলে পাঠানো হচ্ছে। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছে আবারও বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুরে কালবৈশাখীতে ১.৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, অন্তত ১৫ জন আহত। আমন্ত্রণ আবারও রাত ১১টার ২১ সংবাদে। রংপুর নগরী ও এর আশপাশের এলাকায় কালবৈশাখীতে ১.৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। রংপুর আবহাওয়া অফিস জানায় বেলা ১১টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বয়ের কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮১ কিলোমিটার। সেই সাথে প্রায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝড়ের শতাধিক গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে হাট বাজারগুলো সম্প্রসারণের কাজ করছে প্রশাসন। সম্প্রতি গোপালগঞ্জে বিভিন্ন উপজেলায় এমন বাজারের কার্যক্রম শুরু হয়েছে। এই পদ্ধতিতে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় প্রতিদিন ৪০ থেকে ৫০টি স্থানে বসে হাটবাজার। সামাজিক দূরত্ব বজায় না থাকায় বাজারগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে। ১০ ফুট বর্গ একে দোকানিদের বসার জায়গা তৈরি, পাশাপাশি ৩ ফুট দূরত্ব নিয়ে গোলবৃত্ত আঁকা হয়েছে ক্রেতাদের জন্য। আমাদের জেলা প্রশাসক যে ভূমিকাটা নিয়েছে ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। খাবার না খেলে তো মানুষ বাঁচতে পারে না, তো সেই জন্য আমরা আসছি যতটুকু সেফ থাকা যায় ততটুকু সেফ থেকে বাজার করতে। আমরা যদি সবাই এসব বাজারে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করি তাহলে করোনা ভাইরাস প্রতিরোধে একটি সহায়ক ভূমিকা পালন করবে। তবে কোনো কোনো বাজারে ছাউনি না থাকায় রোদের কারণে পণ্য নষ্ট হচ্ছে। পর্দা টানাতি না দেওয়াতে আমাকে মাল নষ্ট হয়ে যাচ্ছে, আবার নিজেকেও সমস্যা হচ্ছে। আমাদের উপরে যদি একটা ছড় বা থাকার ব্যবস্থা করে দেয় তাহলে আমরা নিচে দোকানদারি করতে আমাদের সুবিধা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারগুলো মনিটরিং করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সকল কৃষি পণ্য উৎপাদন হচ্ছে, উৎপাদিত পণ্যগুলো এই বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্রি করা সম্ভব হচ্ছে এবং এর ফলে আমাদের যারা ইজারাদার যারা রয়েছেন তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিও নিশ্চিত হচ্ছে। প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিলেও নিত্য প্রয়োজনীয় ও কাঁচা বাজারের দোকান খোলা রেখেছে সরকার।
মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশি ফুটবলার জনির চিকিৎসার জন্য আরও 4 লাখ টাকা দিল ফিফা। এই নিয়ে মোট 8 লাখ টাকা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। জাতীয় দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসার জন্য ফেব্রুয়ারিতে 4 লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফা বলছে প্রয়োজনে আরও 4 লাখ টাকা দিবে তারা। গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল জনির। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আক্রান্ত সংখ্যা 3000 ছাড়ালো, আরও 9 জনের মৃত্যু, উপসর্গ নিয়ে মারা গেল 6 জন। ত্রাণ বিতরণে তালিকা তৈরি নির্দেশ ওবায়দুল কাদেরের। কুষ্টিয়ায় অনিয়ম দুর্নীতির অভিযোগ, ইউপি সদস্য গ্রেপ্তার। সামাজিক দূরত্ব নিশ্চিতে শাস্তির পাশাপাশি করা হচ্ছে জরিমানা, মজুত করা 1200 কিট জব্দ। সময় মতো ধান কাটা নিয়ে আশঙ্কা কৃষক, সার্বিক সহায়তার আশ্বাস কৃষিমন্ত্রীর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।